সকালে খাবার খাওয়ার সময় আয়ু সুজির দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বললে সুজি একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে নিজের ফোন বের করে। তারপর ফোনে কিছু একটা চেক করতে থাকে। ফোনটা মিউট ছিল, বাট ভলিউম বাড়লে অনেক নোটিফিকেশন অনেক আওয়াজ হচ্ছিল। খাওয়ার সময় কি ফোনটা সাইলেন্ট রাখা যায় না? সরি জাঙ্কুক, আসলে সিউলে ইউজ করা সিম কার্ডটা অনেকদিন পর খুললাম তো তাই। আর তাছাড়াও অফিস থেকেও মেসেজ আসছে। আমি এত কিছু শুনতে চাইনি, সাইলেন্ট করো। আচ্ছা। হঠাৎ সুজি জোরে চিৎকার দিয়ে উঠে জাঙ্কুকের দিকে চঞ্চল দৃষ্টিতে তাকালে জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এক গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ায়। জিকে ফার্স্ট খাওয়া শেষ করো, তারপর অফিস যেতে হবে। কেন? কি যেন গন্ডগোল হয়েছে, তাড়াতাড়ি করো, আমি চেঞ্জ হয়ে আসছি। হঠাৎ কি হবে কি? যাই হোক জাঙ্কুক, আমি একদিন আন্টির কাছ থেকে ঘুরে আসি। জাঙ্কুক উঠে চলে যায়। তেও আয়ুকে আবার ধন্যবাদ জানিয়ে তার ঘরে যায়। জাঙ্কুক শার্ট চেঞ্জ করে চুল ঠিক করছিল। তে আগে থেকে ড্রেস আপ করেছিল। জাঙ্কুকের সাইডে গিয়ে দাঁড়ায় সে। ড্রেসিং টেবিলের উপর থেকে লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগিয়ে বুকে ওড়নাটা জড়িয়ে যে চলে যেতে নিবে, তখনই জাঙ্কুক তার হাত টেনে ধরে সামনে দাঁড় করায় এবং তার বুড়ো আঙুল দিয়ে ঘষে ঘষে লিপস্টিকটা উঠিয়ে দেয়। তে মুখে বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে আছে। আরেকবার দিলে খবর আছে তোমার। কে শুনে কার কথা? আয়নার দিকে না তাকিয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে অ্যাটিটিউড দেখে আবার লিপস্টিক ঠোঁটে লাগিয়ে ভেঙচি কেটে পেছনে ঘুরে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারবে না জানা কথা। আর মায়ের সাথে চেপে ধরে সব লিপস্টিক আবার মুছে দেয়, কিন্তু লিপস্টিক মোছার চক্করে কন্ট্রোললেস হয়ে পড়ে বুঝে তে ঠোঁটে কামড়ে বসে দেয়, বাট কোনো লাভই হয় না। তে ব্যাক করলে কিছুটা নর্মাল হয়, সুযোগ বুঝে দূরে সরে যায়। মাথা নিচু করে নিঃশ্বাস ছাড়ছে তে। কোমর থেকে হাত সরাতে গেলে আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরে। ছাড়ুন, লাগছে আমার। আমি আমার কথার উত্তর এখনো পাইনি তে। উল্টো আরো প্রশ্ন এসে আমার মাথায় চেপেছে। যদি আমার ধারণায় ভুল হয়, ভুল ধরিয়ে দিও আর ভেঙো না। আমি ভুল হলে সব ঠিক হয়ে যাবে, বিলিভ মি। পেগে ছেড়ে টিস্যু নিয়ে ঠোঁট মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। পেয়ে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থেকে নিচে চলে যায়। ন্যান্সির হাত ধরে বসে আছে তে, মুখে বিভ্রান্তির ছাপ। হঠাৎ কারোর কণ্ঠ শুনে নড়ে বসে। পেছনে তাকালে দেখে ডক্টরকে। ডক্টরকে দেখে উঠে যায় কথা বলতে। ডক্টর, দেখুন, আপনি নিশ্চয়ই জানেন ব্লাড ক্যান্সারের রোগীকে পার্মানেন্টলি ভালো করার কোনো চিকিৎসা নেই। যতদিন বেঁচে আছে চেষ্টা করতে থাকুন যাতে সেই সময়টুকু ভালো কাটে। হঠাৎ একটা মেয়ে এসে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। মিনিমা, মাম্মা ঠিক হয়ে যাবে তো? তে হাঁটু গেড়ে বসে মেয়েটাকে জড়িয়ে ধরে। আয়ু তেকে মাঝ রাস্তায় নামিয়ে ম্যানশনে ফিরে গেছে আর বলেছে রাত 10-এর আগে বাসায় ফিরতে। তে সম্মতি জানায় তার কথায়। ন্যান্সি একটা কফি শপের ঠিকানা দিয়েছিল তেকে। ভেতরে ঢুকে ন্যান্সিকে দেখতে পাইতে, সাথে একটা 4-5 বছরের মেয়েও ছিল। তে সামনে গেলে বসতে বলে ন্যান্সি। ওইটাকে ডেকে দেন তারা কফি অর্ডার করে। এতক্ষণে ছোট মেয়েটা তের সাথে তার জীবনে ঘটা অনেক ইন্টারেস্টিং কথা শেয়ার করে ফেলেছে। সোহা টেবিলের উপর বসে বসে একবার তের দিকে ঘুরে কথা বলছে তো আরেকবার ন্যান্সির দিকে। আসলে সোহাকে অনেকবার জিজ্ঞেস করবে ভেবেও তে করলো না। ন্যান্সি হয়তো বলবে। ওইটা কফি দিয়ে যাওয়ার পরও চুপ ছিল ন্যান্সি। তে কিছু বলতে যাবে তার আগে সোহা জিজ্ঞেস করে, এই যা, মাম্মা বলে অপরিচিত কেউ সাথে কথা না বলতে, আর আমি তো আমার সব কথা বলে দিলাম তোমাকে। অপরিচিত না মাম্মা, উনি তোমার আন্টি হন। ও আচ্ছা, কিন্তু কেমন আন্টি মাম্মা? তোমার মাম্মার মতোই। ও, তাহলে আমি তোমাকে মিনিমা বলবো কেমন? মিনিমা ভালো লেগেছে তোমার মা? হ্যাঁ তো, অনেক ভালো। আচ্ছা কি দিবেন বলছিলেন, এখন দিয়ে দিন। মাম্মা তুমি নেমে ওদিকটায় যাও তো, ওদিকে কিডস জোন আছে, ওখানে অনেক খেলনা আছে, ওখানে যাও মাম্মা। ওকে মাম্মা। দেন সোহা সেখান থেকে চলে যায়। আমি জানি তোমার অত বড় উপকারও করিনি আমি, কিন্তু আমার কথা রাখতেই হবে। হ্যাঁ বলো। সোহা আমার আর সেহুনের মেয়ে, কিন্তু অবৈধ সন্তান। সমাজ বা সেহুন কেউই মানবে না। এই তুমি কি পারবে আমার মেয়েটাকে মানুষ করতে? আমি? প্লিজ তে, আমি অনেক আশা নিয়ে এসেছি, দয়া করে না বলো না। আমার হাতে বেশি সময় নেই, তুমি না বললে আমার
ছাড়া আর কিছুই করা থাকবে না, দয়া করো আমাকে। এই উত্তর শোনার আগে ন্যান্সির কাশি শুরু হয়ে যায়। সোহা মাম্মা মাম্মা বলে ন্যান্সির কাছে দৌড়ে আসে। একটা অ্যাম্বুলেন্সে কল করে ন্যান্সিকে নিয়ে হসপিটালে আসে। সোহাকে নিয়ে ন্যান্সির সামনে গেলে ওকে কিছু খাইয়ে আনবে, সকালের পর আর খাবার খায়নি মেয়েটা। আচ্ছা আমি দেখছি। এটা বলে সোহাকে নিয়ে কেবিন থেকে বের হলো একজনের সাথে ধাক্কা খাইতে। সামনে তাকিয়ে দেখে সেখানে জাংশু। এটা কি তুমি? ও মাই গড, এতদিন পর। মেয়েটা সকালের পর থেকে কিছু মুখে দেয়নি, ওর খাবার ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ অবশ্যই, চলো। জাংশু ক্যান্টিনে নিয়ে গেলে সোহাকে তে খাইয়ে দেয়। মিনিমা পার্কে যাবে? এখন না মা, না এখন নেই। আচ্ছা, কাছাকাছি একটা পার্ক আছে, চলো সেখানে নিয়ে যাই। চলো আঙ্কেল। সময় তো চলছে, কখন যে 10টা পেরিয়ে 11টার শেষ মাথায় এসে ঘড়ি কাটা থেমেছে সেদিকে বিন্দু মাত্র খেয়াল করেনি তে। সোহাকে সময় দিতে ব্যস্ত সে। মাঝখানে একবার বৃষ্টিও হয়েছে, বেশ ভালোই। রাস্তা সাইড দিয়ে হাঁটছিল তিনজন। শীতল পরিবেশ, পেট ঠান্ডা লাগছে ভেবে নিজের জ্যাকেটটা খুলে তের গায়ে জড়িয়ে দেয় জাংশুক। আসলেও ঠান্ডা লাগছিল, তাই তে কোনো রিয়েক্ট করলো না। এ টু জেড সবই জানে জাংকুক, এক এক করে সব বলেছে তে। হঠাৎ একটা গাড়ি এসে ওদের সামনে থামে। গাড়ির দিকে তাকিয়ে তের মনে পড়ে 10টার সময় তার ম্যানশনে ফেরার কথা। জাংকুক গাড়ি থেকে বেরিয়ে একটা কথাও না বলে তের গালে ডিরেক্ট থাপ্পড় দেয়। তেমন কিছুই হয়নি অফিসে, তাই 30 মিনিটেই জাংকুককে বাইরে রাখতে পারলো না সুজি। বাধ্য হয়ে আবার ম্যানশনে ফিরে আসতে হচ্ছিল। কিন্তু সুজি চালাকি করে ডাক্তার দেখাবে বলে জাংকুককে নিয়ে ডেন্টাল হসপিটালে যায়। তার নাকি দাঁতে সমস্যা হয়েছে। ডাক্তারের হাতে টাকা ধরিয়ে দিয়ে জাংকুককে সে বাহিরে বসিয়ে রাখে। ট্রিটমেন্টের নামে চকলেট খেয়ে খেয়ে বেশ কিছুক্ষণ কাটায়। 9টা বাজলে ভাবে হয়তো এতক্ষণে তে বাসায় চলে এসেছে, আর এখান থেকে ম্যানশনে পৌঁছতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আর ওকে বলেছিল 10টার মধ্যে যাতে তে বাসায় ফিরে। সেই ভেবে রওনা হয় ম্যানশনের দিকে। কিন্তু বাসায় ফিরে দেখে আয়ু মাথায় হাত দিয়ে বসে আছে, আর তেও বেপাত্তা এদিকে। জাংকুক কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়, আর 5 মিনিট না যেতেই সে নিচে নেমে আসছে। কোথায় আয়ু? কোথায় আবার? আন্টির কাছে। তুই ওকে রেখে এসেছিস কেন? থাকতে চাইলো তাই, কাল এসে পড়বে। তুই ঘরে গিয়ে রেস্ট নে। আজকের পর থেকে তোর একটা কথাও আমার বিশ্বাস হবে না। মানে? প্রত্যেকটা কোনায় সিসিটিভি লাগানো, ভুলে গিয়েছিস?